এক গ্রামের কাছে একটা নোংরা নর্দমা ছিল। সেটা অনেক বড় নর্দমা ছিল। আশেপাশের গ্রামে আর শহরের নোংরা জল সেই নর্দমায় এসে জমা হতো। সেই নর্দমার থেকে অনেক দুর্গন্ধ বেরোতো, তাই কোনো লোক তার আশেপাশে যাওয়া পছন্দ করত না। এক রাত পিঙ্কু আর রিঙ্কু নামের দুজন বন্ধু শহর থেকে ফিল্ম দেখে ফিরছিল। কি দুর্গন্ধ আসছে এখান থেকে, অনেকই নোংরা। এইটা তো তাড়াতাড়ি কেটে পড়ো, না হলে এর দুর্গন্ধে এইখানে অজ্ঞান হয়ে যাব। হ্যাঁ। তখনই তারা সেখানে একটি মহিলা আর একটি ছোট বাচ্চাকে দেখতে পায়। আরে পিঙ্কু, এই মহিলা আর বাচ্চা এত রাতে এইখানে কেনই বা বসে আছে, আর সেটাও এত দুর্গন্ধে? গিয়ে দেখতে হবে। ঠিকই বলছো দাদা, ব্যাপারটা গন্ডগোল আছে, আর দুজন দেখতে অনেক ভয়ানকই লাগছে। চলো গিয়ে একবার দেখি। এমন বলে তারা দুজনে তাড়াতাড়ি সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই সেখানে জোরে হাওয়া চলতে শুরু করে দেয়, আর সেই হাওয়াতে তারা দুজনে সে নর্দমার দিকে বয়ে যেতে শুরু করে। আরে আরে আরে, মরে গেলাম রে! রিঙ্কু দাদা বাঁচাও! এইটা কি হচ্ছে? আমি তো নালার দিকে চলে যাচ্ছি, বাঁচাও বাঁচাও! আরে ভাই, আমি 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 তোমায় কি বাঁচাবো রে বাবা, আমি তো নিজেই চলে যাচ্ছি। তখনই দুজনে ভাসতে শুরু করে আর নর্দমায় পড়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন নর্দমার বাইরে নোংরা অবস্থায় পড়ে থাকে, আর তাদের থেকে অনেক দুর্গন্ধ আসতে থাকে। তারা গ্রামে যায়, গ্রামবাসীরা ওদের ঘিরে নেয়। কি গো আমাদের গ্রামের উত্তম কুমার, কালকে নর্দমায় চান করতে গেছিলে নাকি? না না দাদা, মনে হয় রাতে ছোট গঙ্গা ভেবে ঝাঁপ দিয়ে দিয়েছিল বোধহয় দুজন। গ্রামবাসীদের কথা শুনে রিঙ্কু আর পিঙ্কুর অনেক রাগ আসে, আর ওরা গ্রামবাসীদের বলে, বেশি দাঁত কেলিও না, না হলে এইখানে তোমার মুন্ডু থেকে গঙ্গা জল বের করে দেবো। হ্যাঁ। রিঙ্কু আর পিঙ্কুকে রেগে যেতে দেখে গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়। তারপর কিছুদিন পরে সেখানে এক গ্রামবাসী আসে। ওর হাতে একটা নোংরার বস্তা থাকে, যার মধ্যে অনেক নোংরা ভরা ছিল। এই নালাটার একটাই লাভ, নোংরা ফেলার জন্যে বেশি দূরে যেতে হয় না। ব্যাস এইখানেই ফেলে দাও, আর কাজ শেষ। এমন বলে যেই সেই গ্রামবাসী বস্তা ফেলে পেছন ফেরে, ওর সামনে একটা ডাইনি দাঁড়িয়ে থাকে। এখন কোথায় কাজ শেষ হয়েছে আমার লাল্লুরাম? এখন তো কাজ শুরু হয়েছে। এমন বলে ডাইনি সে গ্রামবাসীর মাথা গলা থেকে আলাদা করে নর্দমার ভেতরে চলে যায়। পরের দিন সকালবেলায় লোকেরা সেই গ্রামবাসীর বিনা মাথার লাশ পায়। আরে বাপ রে, এইটা কে রে ভাই? এর মুন্ডু কোথায় গেল রে? আর কে মেরেছে একে এরকম ভাবে? তখনই একজন গ্রামবাসী ওকে চিনে ফেলে। আরে ভাই, এ তো কাল্লু নাপিত। এ কিভাবে মরে গেল, আর কে এর মাথাটাকে খেয়ে ফেলেছে? এরপর গ্রামবাসীরা কাল্লু নাইয়ের দেহ শেষ সৎকার করে দেয়। কিন্তু এরপর থেকে প্রায় সে নর্দমার কাছ থেকে লাশ পাওয়া যেতে শুরু করলো। তার জন্য গ্রামবাসীরা ঘাবড়ে যায় আর গ্রামের প্রধানের কাছে যায়। আরে প্রধান মশাই, কিছু করুন। আরে দেখুন এই গ্রামে কি হচ্ছে। প্রায় দিন কারুর না কারুর ওই নালার কাছে সব পাওয়া যাচ্ছে। এরা মনে হচ্ছে যেন কোনো খুনি নর্দমা। দাদারা, তোমাদের চিন্তাটাও ঠিকই, কিন্তু কিছু না জেনে বুঝে কি বা করতে পারি? হ্যাঁ, এখন আমি কি জানি যে ওইখানে কে আর কিভাবে মরে যাচ্ছে? তখনই সেখানে রিঙ্কু আর পিঙ্কু আসে। আমরা তো সেদিনও বলছিলাম যে ওইখানে কিছু গন্ডগোল আছে, কিন্তু তোমরা আমার কথাটা শুনলে না। এখন দেখো গ্রামে কি কি হয়ে যাচ্ছে। ঠিকই বলছো রিঙ্কু বাবা, কিন্তু কিছু না জেনে বুঝে আমরা কি করতে পারি? আমি তো এখন একটাই উপায়ে বলবো যে কোনো লোক রাতে ওই নর্দমার কাছে না যায়। তারপর সবাই প্রধান মশাইয়ের কথা রাজি হয়ে যায় আর রাতে সেই খুনি নর্দমার কাছে না যাওয়ার নিষ্পত্তি নেয়। কিন্তু রিঙ্কু আর পিঙ্কুর মাথায় কিছু অন্য চলতে থাকে। পিঙ্কু দাদা, আমি যা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো নাকি? এখন দাদা, আমি কি কোনো ভগবান নাকি যে তুমি ভাববে আর আমি কিছু না শুনেই জেনে যাব বা ভেবে নেব? আরে বেশি হেয়ালি করো না, আর শিগগিরই বলো ব্যাপারটা কি।
তুমিও না অনেক ঠাট্টা করো। ওই রাতে যখন আমরা নর্দমায় পড়ে গেছিলাম তখন তুমি একটা কথা লক্ষ্য করেছিলে? ওইখানে একটা মহিলা আর বাচ্চা বসেছিল। আমার মনে হয় ওদেরই কিছু গন্ডগোল আছে। হোক না হোক ওই মহিলা আর বাচ্চাই মারছে সবাইকে। বা রিঙ্কু দাদা, তুমি তো সত্যিকারেই উত্তম কুমার। একদিনে খুঁজে নিলে আসামিকে। বাহ বাহ বাহ। তারপর তারা দুজনে নর্দমার কাছে গিয়ে সব কথা জানার উদ্দেশ্য করে, আর সেই রাতে নর্দমার কাছে সেই জায়গায় পৌঁছায় যেখানে প্রথমবার সেই মহিলা আর বাচ্চাকে দেখা গেছিল, আর তারপর এক জায়গায় লুকিয়ে বসে পড়ে। তখনই সেখানে একটি ছোট্ট বাচ্চা আসে আর জোরে জোরে চেঁচায়, মা মা তুমি কোথায় আছো মা? দেখো আমি এসছি, এসো মা, বাইরে এসো মা, আমি এসে গেছি। তখনই নর্দমার থেকে একটি ডাইনি বাইরে আসে আর বাচ্চাটির কাছে যায়। বাচ্চাটি ডাইনিকে জড়িয়ে ধরে। আমার মেয়ে, তুই এসে গেলি? বল আমার মা, আমার রাজকন্যা কি খেয়েছে আজ? বল। মা, আজ আমি কিচ্ছু খাইনি। সারাটা দিন আমাকে কেউ খেতে দেয়নি। আমি যাদের কাছেও খাবার চাইতে গেছি তারা আমাকে নোংরা বলে তাড়িয়ে দিয়েছে। তুই চিন্তা করিস না আমার মা, তোর মা বেঁচে আছে। তোকে কেউ খেতে দিক বা না দিক, তোর মা তোকে ভালো খাবার দেবে। এমন বলে ডাইনি নিজের কাছে রাখা শুকনো আর অনেক দিনের বাসি রুটি ওই বাচ্চাটিকে খাবার জন্য দিয়ে দেয়। বাচ্চাটাও সেটা খেতে শুরু করে দেয়। এই দেখে রিঙ্কু আর পিঙ্কুর কান্না পেয়ে যায়, আর রিঙ্কু পিঙ্কুকে বলে, পিঙ্কু দাদা, ওই বাচ্চাটা যেটা খাচ্ছে ওতে তো তার অসুখ করে যাবে। আমি যাচ্ছি ওকে আটকাতে। আমি আর দেখতে পারবো না, আর দেখতে পারবো না। কিন্তু যদি ডাইনি কিছু বলে দিল তো? আরে যাই বলুক, আমি ওই মেয়েটাকে এরকম দেখতে পারবো না, এরকম পারবো না দেখতে। এমন বলে রিঙ্কু তাদের দুজনের কাছে যায় আর ডাইনিকে বলে, শয়তান ডাইনি, তুই এই কি করছিস? তোর মধ্যে মনুষ্যত্ব আছে কি না? এই বাচ্চাটাকে নর্দমার কাছে থাকা বাসি পুরনো রুটি খাইয়ে দিচ্ছিস তুই। এ তো মরে যাবে। এমন বলে রিঙ্কু সে বাচ্চাটির হাত থেকে সেই বাসি রুটি নিয়ে ফেলে দেয়। এই কথায় ডাইনির খুব রাগ হয়ে যায়। এটা কি করলি? কিছু তো দিতে পারিস না? অন্তত এর কাছে যেটা আছে ওটা তো নিও না। এমন বলে ডাইনি রিঙ্কুকে গলা ধরে উঠিয়ে নেয়। তখনই সেখানে পিঙ্কু এসে যায় আর ডাইনির পায়ে পড়ে যায় আর বলে, ডাইনি বোন, ছেড়ে দাও আমার রিঙ্কুদাকে। এনার মতলব তোমার কাজে বাধা সৃষ্টি করা তো ছিলই না। ইনি তো শুধু এইটাই চাইছিলেন যে এই বাচ্চাটা যেন একটু ভালো খাবার খেতে পারে, না হলে এর অসুখ করবে আর মরেও যেতে পারে। পিঙ্কুর কথা শুনে ডাইনি রিঙ্কুকে ছেড়ে দেয় আর বলে, তুই খাওয়াবি আমার বাচ্চাকে ভালো খাবার? হ্যাঁ, কেন নয়, এও তো আমার নিজের মেয়ের মতনই। এরপর রিঙ্কু পিঙ্কুকে খাবার আনার জন্য বলে। পিঙ্কু খাবার আনার জন্য চলে যায়। রিঙ্কু ডাইনিকে জিজ্ঞাসা করে, ডাইনি বোন, তুমি ডাইনি কি করে হয়ে গেলে? আর এই মেয়েটি কে? এ আমার মেয়ে পিঙ্কি। আমি আর আমার স্বামী মরার আগেই নর্দমা পরিষ্কার করতাম। একদিন আমার স্বামীর শরীর খারাপ ছিল, আরও কাজে যেতে পারছিল না। তখনই ঠিকাদার জবরদস্তি ওকে নর্দমা পরিষ্কার করার জন্য পাঠায়, যার জন্য ওনার মৃত্যু হয়ে যায়। আর নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমারও মৃত্যু এই নর্দমায় ডুবে যাওয়ার কারণে হয়। তখন থেকে আমার এই মেয়ে একলা রয়েছে। আর ওই বদমাশ লোকটা ডাইনি বোন, ওর কি হলো? ওই বদমাশটিকে তো আমি তার ঠিকানায় পৌঁছে দিয়েছি। আমার মেয়ে তখন থেকে একলা আছে আর এইভাবে সারাটা দিন খাবারের জন্য ঘুরে বেড়ায়। ততক্ষণে পিঙ্কু বাচ্চাটির জন্য খাবার নিয়ে আসে। বাচ্চাটি খাবার দেখে খাওয়া শুরু করে দেয়। মা, এই খাবারটা তো খুব ভালো, মজা এসে গেল। খেয়ে নে মা, পেট ভরে খেয়ে নে। ডাইনি বোন, তুমি চিন্তা করো না, এ আমাদের সাথেই থাকবে। তুমি নির্দোষ লোকেদের মেরো না। যদি তোমরা আমার মেয়ের দেখাশোনা করবে তাহলে আমি কাউকে মারবো না।
এমন বলে ডাইনি সেখান থেকে উধাও হয়ে যায়। গ্রামবাসীরাও পিঙ্কিকে গ্রহণ করে নেয়। এক সময়ের কথা, শানুপন্থ কোনো কাজে শহর গিয়েছিল। শহর থেকে ফেরত আসার সময় সন্ধ্যা হয়ে গেছিল, সূর্য ডুবে গেছিল। তখনই শানুপন্থ রাস্তাতে কিছু উজ্জ্বল দেখতে পায়। আরে, এ কি পড়ে আছে? এ তো খুব চমকাচ্ছে। আরে, এটা তো চিরুনি, কিন্তু এটা এত চমকাচ্ছে কেন? শানুপন্থ ভাবনায় পড়ে গেল। তারপর সাহস করে চিরুনিকে উঠিয়ে নিল। আরে বাহ সানু, তোর তো লটারি লেগে গেল। এ তো সোনার চিরুনি। বাহ বাহ, লটারি লেগে গেল। আজ তো জানি না কার কপাল ফেটেছে যে এই চিরুনিটাকে এখানে ফেলে গেছে। শানুপন্থ খুব খুশি ছিল আর ওই চিরুনিকে উঠিয়ে ঘরে নিয়ে গেল। ওটা জাদুই চিরুনি ছিল। যেই ওই সোনার চিরুনি দিয়ে চুল আঁচড়াতো, ও সেই জাদুই শয়তানি চিরুনির দখলে চলে যেত। জাদুই শয়তানি চিরুনি নাম করা শাকচুন্নির ছিল, যে লোকেদের ফাঁসানোর জন্যে সোনার চিরুনিকে ছেড়ে দিত, আর সে লোভে এসে উঠিয়ে নিত আর নিজের চুল আঁচড়ে নিত। তো ওই শাকচুন্নির গোলাম হয়ে যেত। আরে, আজ তো আমার বউ খুব খুশি হয়ে যাবে। রোজ অভিযোগ করে যে আমি ওর জন্য কিছু নিয়ে যাই না। তারপর ঘরে পৌঁছে, আরে ভাগ্যবান, ফুলমতি কোথায় আছো? তাড়াতাড়ি এসে দেখো আমি তোমার জন্য কত দামি উপহার এনেছি। আরে কি হয়ে গেল? কেন গলা ছিঁড়ছ? কোন তীর মেরে এসেছো আজ? হ্যাঁ, আরে, তুমি দেখে আমাকে চুমু খেয়ে ঘুরবে। যদি আমি দেখিয়ে দিই তো যখনই দেখি রাগই করতে থাকো আমায়। আজ আমি তোমার সব অভিযোগ দূর করে ফেলবো। ফুলমতি আবার সোনুর কাছে যায়। এসো, আমার কাছে তো এসো একটু, তারপরে দেব তোমার উপহার। যখন দেখো ভালোবাসা ছেয়ে থাকে তোমার মাথায়। কখনো কাজকর্ম করে নাও, না হলে। আরে আমার সুন্দরী, এই দেখো সোনার চিরুনি। ফুলমতি খুশি হয়ে, আরে এ কি সোনার চিরুনি? এটা কত উজ্জ্বল! তারপর ফুলমতি চমকে যায়। সত্যি সত্যি বলো, কোথাও কোনো বিপদ দিকে আসনি তো? আরে সোনা মোনা, কখনো তো আমার ওপরে বিশ্বাস রাখো। এই সোনার চিরুনি তো আমি রাস্তায় পড়ে থাকতে পেয়েছি যখন আমি ঘরে ফেরত আসছিলাম। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন আমি সবাইকে জ্বালাবো। নিজের সোনার চিরুনি দিয়ে চুল আঁচড়ে গ্রামের সব বউ জ্বলবে আমার থেকে, দেখবে তুমি। হ্যাঁ, কিন্তু সামলে রেখো, সোনার কিন্তু এটা। তার পরের দিন ফুলমতি স্নান করে ওই সোনার চিরুনি দিয়ে ঘরের বাইরে নিজের চুল আঁচড়াচ্ছিল। আরে ফুলমতি, এটা কিরকম চিরুনি যে এত উজ্জ্বল? আরে আরে কি বলবো, আমার স্বামী আমাকে এত ভালোবাসে যে আমার সুন্দর চুলের জন্য সোনার চিরুনি নিয়ে এসেছে। হ্যাঁ। লীলাবতীর কিছু ভালো লাগে না, কিন্তু সে কিছু না বলে নিজের ঘরে চলে যায়। তারপর রাতে ফুলমতি আর সানুপান্ত যখন শুয়েছিল, ফুলমতি হঠাৎ ঘুম থেকে উঠে যায় আর শাকচুন্নির রূপে বদলে যায়। আর চোখ সবুজ আর চুল লম্বা কালো হয়ে যায়। ফুলমতি শানুপান্তের গলা টিপতে লাগে। আমার শিকার ছাড়বো না। সোনুপান্তের দম আটকাতে লাগে আর ওর ঘুম ভেঙে যায়। কিন্তু ও যেই ফুলমতিকে ওর গলা টিপতে দেখে, ওর চোখ ছানা বড়া হয়ে যায়। আরে সোনা মোনা, এ কি করছো? ছাড়ো আমাকে। আমাকে মেরে নিজেকে বিধবা বানাবে নাকি? অনেক দিন
পরে শিকার করার সুযোগ পেয়েছি। আজকে ছাড়বো না, আজকে ছাড়বো না। সানুপান্ত বুঝতে পারে না যে কি চলছে। সানুপান্ত নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে। আরে ছাড়ো ভাগ্যবান, মেরেই ফেলবে নাকি? এ কেরম ভালোবাসা? ভালোবাসা? ভালোবাসাই তো ছড়াচ্ছি আমি। কোনোভাবে সানুপান্ত ফুলমতির থেকে নিজের প্রাণ ছাড়াতে পারে আর ঘর থেকে পালিয়ে যায়। আরে বাঁচাও রে, কেউ আমাকে বাঁচাও, আমি তো লুটে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আমার বউ তো শাকচুন্নি বেরোলো। আমি ওর জন্য সোনার চিরুনি আনলাম, আর বদলে ভালোবাসার বদলে আমাকে মৃত্যু দিচ্ছে। হায় রে আমার পোড়া কপাল। সানুপান্তের কান্নাকাটি শুনে গ্রামের লোক একত্রিত হয়ে যায়। তখনই ফুলমতি বাইরে আসে, সোনুপান্তের পেছনে দৌড়তে থাকে ওকে মারার জন্য। যখনই সে সোনুপান্তকে আক্রমণ করে, ওর চোখের সামনে ওর মঙ্গলসূত্র এসে যায়। মঙ্গলসূত্র দেখার কিছু সময়ের জন্য শাকচুন্নির প্রভাব কেটে যায়। আরে, আমি এত রাতে বাইরে কি করছি? আর আপনি এত কাঁপছেন কেন? এত ভয় কেন আপনি? সানুপান্ত থেমে যায় আর বলে, তুমি তো আমার গলা টিপে আমাকে মেরেই ফেলতে আজ, যদি আমি বেঁচে বাইরে না আসতাম তো। তখনই বাইরে দাঁড়ানো লীলাবতী এইসব দেখে বোঝার চেষ্টা করে। ও বুঝতে পারে যে ভুতুড়ে ছায়া শুধু মঙ্গলসূত্রের পবিত্র শক্তির জন্যে চলে গেছে, কিন্তু যে কোনো সময় ওই ভূতের ছায়া ফুলবতীর উপরে আবার পড়তে পারে। লীলাবতী দৌড়ে সোনুপান্তের কাছে যায়। সানুপান্ত দাদা, আপনি ফুলমতির গলায় পড়া মঙ্গলসূত্র ওর চোখের সামনেই রাখুন, আমি এক্ষুনি আসছি। তারপর লীলাবতী দৌড়ে ফুলমতির বাড়ি যায় আর ওই সোনার চিরুনি নিয়ে আসে। এদিকে ভুলে সোনুপান্তের হাত থেকে মঙ্গলসূত্র পড়ে যায় আর চিরুনিওয়ালি শাকচুন্নি আবার ফুলমতির ওপরে এসে যায়। তোর কি মনে হলো বেঁচে যাবি আমার থেকে? না সোনা, না, তোর মতো লোভীর খোঁজ থাকে আমার। তারপর হঠাৎ ফুলবতীর নজর লীলাবতীর হাতের ওপর পড়ে। ফুলবতী রেগে, এই মহিলা, তুই সোনার চিরুনি ছেড়ে দে, না হলে তুইও আমার থেকে বাঁচতে পারবি না। বাঁচতে চাস তো আমার সোনার চিরুনি থেকে দূরে থাক। ফুলবতীর ভয়ানক রূপ দেখে সব গ্রামের লোকের হাত পা কাঁপতে শুরু করে। এই শাকচুন্নি, তুই কেন ওর পেছনে পড়ে আছিস? কি চাস তুই? ফুলবতীর শরীর ছেড়ে দে। এখন তুই আমাকে বলবি যে আমি কি করি? তোর এত সাহস? যেই মানুষ সোনার চিরুনি দেখে লোভে পড়ে গিয়ে সেটাকে উঠিয়ে ঘরে নিয়ে এসেছে, এখন ওর বউ আমার দাসী হয়ে গেছে। আরে শাকচুন্নি বোন, তোমার চিরুনি ফেরত নিয়ে নাও, কিন্তু আমার বউকে ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর কোনোদিনও লোভ করব না। আমি কি করে মেনে নিই যে লোভ করা ছেড়ে দিবি? আমার স্বামীও দিব্যি দিয়েছিল যে ও লোভ করা ছেড়ে দেবে। ওর সাথে আমার প্রাণের শত্রু হয়ে গেল আর আমার প্রাণ থেকে হাত ধুতে হলো। এক এক করে লোভীদের মেরে ফেলবো। খুবই দুঃখের কথা, আমি তোমাকে কথা দিচ্ছি কোনোদিনও আর লোভ করব না, আর বাকি সবাইকেও তোমার এই কথাটা পৌঁছে দেবো। তারপর সব গ্রামের লোকেরা মিলে শাকচুন্নির গুলাম ফুলবতীর থেকে ক্ষমা চায় আর দিব্যি দেয়। আরে তুমি তোমার চিরুনি নিয়ে নাও আর ফুলমতির শরীর ছেড়ে চলে যাও। সোনুপান তার গ্রামের লোকেদের কথায় সত্য দেখে ওই শাকচুন্নি নিজের চিরুনি নিয়ে নেয়। সবাইকে শিক্ষা দিয়ে ফুলবতীকে মুক্ত করে দেয়
আর রাতের অন্ধকারে কোথাও ছুমন্তর হয়ে যায়।